25শে ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেই ঘটনার পরে কি ঘটেছিল কিংবা এখন আসলে কি ঘটছে তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই পিলখানার মূল ঘটনার বিকৃত এক রূপ, যেখানে সত্যের কোনো বালাই নেই। হাসিনা সবকিছু জানতো। এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো, কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে। এটা পিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসাবে ধরি তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিঠ দেখেছি, যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর, আরো নৃশংস, আরো বর্বর, অমানবিক। আমরা শুধু 57 সেনা কর্মকর্তার গল্প শুনেছি, কিন্তু তার চেয়েও কয়েক গুণ মানুষকে হত্যা করা হয়েছে, যেই খবর বিডিআরের পরিবারের বাইরে আর কাউকে জানতে দেওয়া হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী না হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবকে জেলখানায় নিয়ে নির্মমভাবে ইনজেকশন পোস্ট করে তাকে শহীদ করা হয়। আনুমানিক 28 তারিখ সন্ধ্যার দিকে ওনার ভাইয়ের মেজর ইনাম সাহেবের নির্দেশে আব্বু পিলখানায় আবার জয়েন করে। সন্ধ্যার সময় জয়েন করার সঙ্গে সঙ্গে কিছু আর্মি সদস্যরা আব্বুকে আলাদা করে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায়। সন্ধ্যা ঘনে আসার পরে একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যায় এবং ডিজিএফআই সেলে নিয়ে যায়। আব্বু তাদের কথাবার্তাতে বুঝতে পারে যে আব্বু ডিজিএফআই সেলে আছে। ওখানে সম্ভবত একটা 12 নম্বর কোন একটা রুমে আব্বুকে 10 থেকে 12 দিন রাখা হয় এবং অমানবিক নির্যাতন করা হয়। আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়, লিঙ্গে বাড়ি দেওয়া হয়, অসহনীয় কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করে, তারপর আপনার পেরেক দিয়ে হাতের পায়ে নখ উপড়িয়ে ফেলায়। 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেই হত্যাকাণ্ড এখনও শেষ হয়নি। 25 থেকে 27 তারিখ পর্যন্ত ভাড়াটে খুনিদের দিয়ে সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে, আর 27 তারিখের পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআরের 167 জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী। এমনকি সেনাবাহিনীর শিখিয়ে দেওয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে প্রকৃত খুনিদেরকে দেখেছিলেন। এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। পিলখানার ঘটনার বেশিরভাগ তথ্য উপাত্ত আলামত নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরেও চূড়ান্ত ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক কয়েকজন সেনা কর্মকর্তা অত্যন্ত গোপনীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিজেদের সংগ্রহে রেখেছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের দিন বেঁচে যাওয়া কিংবা পিলখানার বাইরে থেকে বারবার ভেতরে ঢুকে অফিসারদের জীবন বাঁচানোর চেষ্টা করা, অথবা যারা ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে চেয়েছিলেন, এরকম একদল সেনা কর্মকর্তার সহায়তায় আমাদের আজকের অনুসন্ধানটি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আমাদের একান্ত প্রচেষ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তারা রাষ্ট্রের মানুষের সুন্দরভাবে একটা সেবা দেওয়ার জন্য দায়িত্ব নেয় নাই এবং মাত্র 1.5 মাসের মাথায় বিডিআর মতো একটা হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল পরিপূর্ণ রাষ্ট্র সহযোগিতায়। কারণ রাষ্ট্রকে পরিপূর্ণ এই সময় থামিয়ে রাখা হয়। এই জায়গায় একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের, যে এই পোস্টিং গুলা কাদের অর্ডারে হয়েছিল, কি ক্রাইটেরিয়াতে ওনাদেরকে তখন এইভাবে পোস্টেড করা হলো, কেন এত কুইক, এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে, তাই না? যে 18 ইঞ্জিনিয়ার্স এর কর্নেল মেহেদী স্যার এত ইম্পর্টেন্ট সব কাজ করছিল। ওদেরকে যখন ক্লোজ অ্যারেস্ট করে রাখা হয় বা আয়নাঘরের থেকে নিয়ে রাখা হয়, মেস বিতে ক্লোজ অ্যারেস্ট করে রাখা হয়, তখন এই রেজানুর খান স্যারের সঙ্গে আমার বাবা দেখা করতে গেছিলেন যে আমার খোঁজ নেওয়ার জন্য। তখন উনি বলেন যে আপনার ছেলে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী, তার কথা একদম ভুলে যান। পিলখানায় আসার আগের 2 বছর 3 বছর তারা আসলে কি করছিল, কোথায় তাদের পোস্টিং ছিল, তারা কাদের সাথে মেলামেশা করছে। আমাদের অনুসন্ধানে সহায়তাকারী এসব অফিসারদের সকলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনের শিকার। কেউ কেউ দীর্ঘ সময় গুমের শিকার, কেউ চাকরিচ্যুত হয়েছেন কিংবা জীবন বাঁচাতে চাকরি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ডিজিএফআই কেন আমাদেরকে বাধা দিলেন, উল্টা আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে? তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে, লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল। এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্র পত্রিকায় এসেছিল।
আর 3 নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে, এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল। সো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা, যেমন আমার সৈনিক কিন্তু সবাইকে চিনে একটা ইউনিটের, আমি সবাইকে চিনি যে আমাকে অমুক স্যার এটা বলেছে। একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল, সবার মুখ ছিল বাধা, এর জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তারা কাজ করছে। সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি। স্পর্শকাতর এসব তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। অনুসন্ধানের শুরুতেই একটি তদন্ত প্রতিবেদনের কয়েকটি লাইনে চোখ বোলানো যাক। যে প্রতিবেদনটি পিলখানা হত্যাকাণ্ডের পরের 18 কর্মদিবসের মধ্যে তৈরি করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। কারণ ওই প্রতিবেদনেই ঘটনার মূল রহস্য লুকিয়ে আছে। যদিও মূল ঘটনার 50 ভাগও প্রতিবেদনে উঠে আসেনি, যে কারণেই প্রতিবেদনের সীমাবদ্ধতায় বলা হয়েছে তদন্তের স্বার্থেই কমিটি কয়েকটি সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট হতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা আবশ্যক বলে মনে করেছে, কিন্তু পর্যাপ্ত সহযোগিতার অভাবে কাজগুলো করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহ এই বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদেরকে শনাক্ত করা এবং ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে তদন্ত কমিটি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা সমূহ যেমন এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিআইটি এবং পুলিশের এসবিকে তাদের সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রয়োজনীয় প্রমাণাদি পেশাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে কমিটির নিকট সরবরাহ করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু বর্ণিত সংস্থাসমূহ হতে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। প্রতিবেদনের এই লাইনগুলো পড়লেই বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের পরপর গঠিত ওই তদন্ত কমিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুক, এটা সরকার কিংবা সেনাবাহিনী কেউই চায়নি। ওই প্রতিবেদনের মতোই পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানায় দরবার শুরুর পর থেকে 26 তারিখ বিকেল 5টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে সবই জিম্মি হওয়া সেনা কর্মকর্তাদেরকে হত্যার উদ্দেশ্যে, কাউকে বাঁচানোর জন্য নয়। 25 তারিখ সকাল থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই প্রধান, সামরিক সচিব তারেক সিদ্দিকী সহ সকলেই সেনা কর্মকর্তাদের হত্যার মিশন সম্পূর্ণ করবার জন্য শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন যমুনায় অবস্থান করছিলেন। পিলখানার ঘটনায় বেঁচে আসা সেনা কর্মকর্তাদের একজন মোহাম্মদ জাহিদি আহসান হাবিব দরবার হলে গোলাগুলি শুরুর পর তিনিই প্রথম জেনারেল তারেক সিদ্দিকীকে ফোন করে বলেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তারেক সিদ্দিকী ফোন কেটে দেন। তারপর থেকে আর তারেক সিদ্দিকীকে টেলিফোনে পাওয়া যায়নি। আমাদেরকে যাতে সাহায্য করার জন্য, যাতে আর্মি যাতে আমাদেরকে হেল্প করে, তার জন্য আমি জেনারেল তারেককে আমি সাহায্য চেয়েছিলাম। আমি জেনারেল তারেকের সাথে জেনারেল শাকিলের কথা বলে দিয়েছিলাম আর্মিরা যাতে এখানে ইন্টারভেনশন করে, আর্মি যাতে পাঠায়, কিন্তু তারা কোনো আর্মি পাঠায়নি বা আমাদের কোনো সাহায্য করা হয়নি। পিলখানা থেকে বেঁচে ফেরা মেজর জায়েদের বক্তব্যের অনুরূপ তথ্য অপ্রকাশিত সেই প্রতিবেদনেও উঠে এসেছে, যেখানে বলা হয়েছে আনুমানিক সকাল 9:30 ঘটিকায় মহাপরিচালক বিডিআর স্বয়ং প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, মহাপরিচালক র্যাব এবং মহাপরিচালক ডিজিএফআই এর সাথে ফোনে কথা বলেন। এ সময় বিডিআর এর ডিজি